ইমরান হায়দারকে ইউনূসের কাছে। ইউনূসের সঙ্গে ইমরান হায়দারের 4:30 দেখা হয়, 4:30 থেকে 4:45 এরকম সময় হবে, 4:30 পৌনে 5টা নাগাদ দেখা হয়। দেখা হওয়ার পরেতে আমাদের এই ইমরান হায়দার, পাকিস্তানি হাই কমিশনার, তিনি বলেন যে ঢাকা আর একবার এই ডিফেন্স প্যাক্টটা নিয়ে বিবেচনা করুক। ডিফেন্স প্যাক্টটা না হলে পরে আমাদের দু দেশের পক্ষে ক্ষতিকর অবস্থা হবে, এবং বাংলাদেশের যা সামরিক অবস্থা তাতে বাংলাদেশ ভারতের কাছে খুব একটা সুরক্ষিত নয় মিলিটারিলি। এখন পাকিস্তান মিলিটারিলি কি সুরক্ষা দেবে? যখন পাকিস্তানকে মারলাম, সব তো একেবারে গুঁড়িয়ে দিলাম, তখন তো একটা প্লেনও উঠলো না, একটা মিসাইলও উঠলো না, সব তো উড়লো না, বলবো না, উড়েছে, কিন্তু ভারতবর্ষ সবকটা আকাশেই ধ্বংস করে দিয়েছে। ফলে আপনাদের এখান থেকে যেগুলো বলা হচ্ছে না, আমাদের জন্য পাকিস্তান মিসাইল মারবে, ভুলে যান। নিজের দেশ বাঁচাতে পারে না। সেনাপ্রধান হেরে যাওয়ার পর ফিল্ড মার্শাল হয়ে গেছে। তা ফিল্ড মার্শাল সে আসিম মুনির, তিনি গিয়ে মারিয়াম বাংকারে তিনি আশ্রয় নিয়েছিলেন। এবারে তিনি 250 ফিট নিচে নিজস্ব বাংকারে তিনি আশ্রয় নেবেন বলে ঠিক করেছেন, এবং বাংকারও নির্মাণ হয়ে গিয়েছে। কারণ ভারত খুব শিগগিরই আবার মারবে, এবার মেরে একেবারে গাজা বানিয়ে দেবে। তার সঙ্গে সঙ্গে পড়বে বাংলাদেশ, যদি না সমস্ত কিছু শোধরায় যেগুলো বলা হয়েছে। অজিত দোভাল আবার একটা হুমকি দিয়েছেন, সেই প্রসঙ্গে আমি পরে আসছি। এখন ওই যখন কথাবার্তা যখন হচ্ছে ইমরান হায়দারের সঙ্গে, তখন ইমরান হায়দার বাধ্য হয়ে পাকিস্তানের যিনি উপপ্রধানমন্ত্রী ইশাক দার, তাকে ফোন করেন। ফোন করে তার সঙ্গে ডক্টর ইউনূসের কথা বলান। ডক্টর ইউনূস তাকেও বলেন যে না, আমরা এটা এখন করতে পারবো না, পরবর্তী নির্বাচিত সরকার যে আসবে তারা বিচার বিবেচনা করে করবে, উই আর ইন লট অফ প্রেশার। শুধু এই কথাটা উনি বারবার আউড়ে গেছেন, যতবার অনুরোধ এসছে ততবার একটাই কথা হয়ে গেছে, বলে গেছেন উনি, উই হ্যাভ এ লট অফ প্রেশার। তারপরেতে তারা ব্যর্থ মনোরথ হয়ে ফিরে যায়। এবার পরের খবরটা হলো, এই যে কেরানীগঞ্জে যে মাদ্রাসায় যে বোমা বিস্ফোরণ হলো, তাতে 5 জন যে মারা গিয়েছে, এই 5 জনের শরীরে অঙ্গ প্রত্যঙ্গ পুরো বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ওখান থেকে আপনাদের পুলিশের যে কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট, সেখান থেকে 3 জন নারী সহ 6 জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করার পর তাদের যে জিজ্ঞাসাবাদ করা হয়, জিজ্ঞাসাবাদে তারা পরিষ্কার জানায় যে জামাত ইসলামী তাদেরকে এইখানে অংশ নিতে বলেছিল, এবং সেখানে সুইসাইড বম্বিং এর প্রশিক্ষণ দেখানো হচ্ছিল। বম্বিং বেল্ট, তারপর বম্বিং শুট, ডেটোনেটর, সমস্ত কিছু ওখান থেকে পাওয়া গিয়েছে। তার মানে ভারত যে নজর রাখছে না তা নয়, আমরা কিন্তু সব জানি, কোথায় কি হচ্ছে না হচ্ছে সব জানি। আমি একটা একটা করে বলে যাচ্ছি। অজিত দোভাল কেন বারবার হুমকি দেবেন না, সময়ের পর তখন কিন্তু সময় আসবে মার খাওয়ার। আচ্ছা, এবারে আমাদের আফগানিস্তানে খুব সম্ভবত আমার মনে হচ্ছে তেহরিকে লাব্বাক পাকিস্তান, TLP বলা হচ্ছে আফগানিস্তান থেকে, কিন্তু আফগানিস্তানের সঙ্গে ভারতের যা সম্পর্ক, আফগানিস্তানের কোনো তালিবান এখানে এসে প্রশিক্ষণ দেবে না। আমার মনে হচ্ছে এটা তেহরিকে লাব্বাক পাকিস্তান বলে খাইবার পাখতুনখোয়ার একটা দল রয়েছে, তারা হচ্ছে সন্ত্রাসবাদী দল, তাদেরও ওইখানে মৌলবাদী আছে। তারা ঢাকার সঙ্গে একটা সম্পর্ক তৈরি করেছে, সম্ভবত TLP থেকে, তেহরিকে লাব্বাক পাকিস্তান। তেহরিকে লাব্বাক পাকিস্তানের যিনি এখানে গত 1 সপ্তাহ ধরে ঘুরে বেড়াচ্ছেন,
খুব খোলামেলা ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন মাদ্রাসায় যাচ্ছেন। তার নাম হচ্ছে মোল্লা নূর আহমেদ নূর, দুটো নূর, মোল্লা নূর আহমেদ নূর। তিনি এসে ঢাকার সমস্ত মাদ্রাসা ঘুরছেন এবং হুতি এবং হরকাতুল জেহাদ, হুজি যেটা, এদের সঙ্গে একটা গোপন মিটিং করছেন। এটা কিন্তু বেশ দীর্ঘদিন ধরে এইটা চলছে। এটাও কিন্তু ভারতবর্ষ নোট ডাউন করেছে এবং ইউনূসের কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে নোট হিসেবে। তাছাড়া এই যে কূটনৈতিক চাপ, আমি যেটা বলেছিলাম, শেষ কূটনৈতিক চাপ, যে কারণে তারেক জিয়াকে ওখানে পাঠানো হয়েছে, সেই কূটনৈতিক চাপের একটা অংশ কি হচ্ছে জানেন? সেটা হচ্ছে এই দীপুচন্দ্র দাস, তার হত্যার পেছনে আমাদের বিএনপির যোগ থাকলেও বাধ্য হয়ে তারেক জিয়াকে দীপুচন্দ্র দাসের বাড়িতে যেতে হচ্ছে। আজ অথবা কাল, দু একদিনের মধ্যে। আজকে শুনলাম আপনাদের আবহাওয়া খুব খারাপ, তাই আজকে অথবা কালকে যে কোনো একদিন তিনি দীপুচন্দ্র দাসের বাড়িতে উপস্থিত হয়ে তাদের সঙ্গে কথাবার্তা বলবেন। অর্থাৎ এই যে সংখ্যালঘু নির্যাতন বন্ধ করার ব্যাপারে যে এটা দেওয়া হয়েছিল, তাকে শর্তটা দেওয়া হয়েছিল, সেই শর্ত মেনে তিনি দেখাতে চাইছেন যে আমি সংখ্যালঘুদের পাশে আছি এবং মৃত পরিবারের সঙ্গে আমি দেখা করেছি। এটা হচ্ছে একটা কূটনৈতিক চাপের একটা অংশ হিসেবে। শেখ হাসিনা তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে সব দলকে নিয়ে নির্বাচন করতে হবে, নাহলে সে নির্বাচন বৈধতা পাবে না এবং নির্বাচন ইউনূস সরকার করতেও পারবে না। তিনি দলের কাউকে রাস্তায় নামতে বলেননি, তিনি এখনো বলেননি যে কাউকে নামতে হবে না। যা হবে সব দেখবেন আপনা আপনি হয়ে যাচ্ছে। তাই আমি বলছি না আপনারা ব্যস্ত হবেন না, আপনারা উতলা হবেন না। যা হবার, পর্দার পেছনে অনেক খেলা চলছে যা আপনাদের নজরের বাইরে। তা নইলে পরে আপনাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কি করে বলেন যে এই ভোট অংশগ্রহণমূলক হতে হবে, ইনক্লুসিভ ইলেকশন হতে হবে, এবং তার মনে হয়েছে গত 16 মাসে মানুষের ভুল ভেঙেছে, কিছু মানুষকে ভুল বোঝানো গিয়েছিল। এই সমস্ত বজ্জাতগুলো, আমি অনেক আগে বলেছিলাম, এই 4 তারিখে যখন এরা তুমি কি আমি কি রাজাকার বলে চিৎকার করে মিছিল করছিল না, সেদিনকে আমি বলেছিলাম যে এরা হচ্ছে জামাতের প্রসব করা সন্তান। আপনারা 2024-এ স্ক্রল ডাউন করে 4 আগস্টের যদি আমার দেখেন, সেখানে আপনারা পেয়ে যাবেন। ওই আমি আর অত কষ্ট করে নিচে নামিনি, মানে খুঁজিনি, কারণ তাতে আমার সময় নষ্ট হচ্ছে। আমি অন্যান্য খবর জোগাড় করতে গেলে আমার অনেক কষ্ট করতে হয়। আপনারা যদি খোঁজেন, অবসর টাইম পান, তাহলে 4 আগস্টের আমার ভিডিও দেখবেন, সেখানে আমি বলেছিলাম। তা আলটিমেটলি কি হলো, এখন তারা এনসিপিতে যোগদান করলো। মানে আবার পেটের থেকে বেরিয়েছিল, আবার পেটের মধ্যে ঢুকে গেল। খেলা পরিষ্কার, ওখান থেকেই তো সমস্ত কিছু হয়েছিল। তাই বলেছিলাম যে আন্দোলন হাইজ্যাক হয়ে গিয়েছে এবং কাদের হাতে পড়েছে? জামাতের প্রসব করা এই সমস্ত মানে শিশু সন্তানদের হাতে। আমি কোনোদিনও এদেরকে রাজাকারের বাচ্চা বলে তাদের মায়েদের আমি অসম্মান করতে চাই না, কারণ মায়েরা হচ্ছে গিয়ে সবসময় স্বর্গীয় স্থানে থাকেন। যে কোনো নারী, তিনি সবসময় আমাদের কাছে আরাধ্য দেবী। এখন জামাতের থেকে সমস্ত মানে মহিলারা
আর মানে এনসিপি থেকে সব সরে আসছে। তার কারণ হচ্ছে জামাতের সঙ্গে যখন ঢুকে যাচ্ছে তখন এনসিপির যারা মহিলা তারা জানেন যে জামাত তাদেরকে টিকিট দেবে না। জামাতের কাছে মহিলাদের কোনো স্থান নেই। এটা ভারতবর্ষ নয়, এটা হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান একই। সেখানে নারীরা হচ্ছে প্রসব করার একটা যন্ত্র এবং তাদেরকে ঘরে বেঁধে রেখে তাদের উপর অত্যাচার করা হয়। তারা দ্বিতীয় বিয়ে করার সুযোগ পায় না, কিন্তু একটা পুরুষ 4টে বিয়ে নাকি তারা করতে পারে, এটা নাকি জায়েজ। এটা কি ধরনের জায়েজ আমি তো জানি না, বুঝতে পারি না। সমান অধিকার যদি হয় তাহলে মহিলাকেও বলো তুমি 4টে বিয়ে করার তোমারও ক্ষমতা আছে। আমি মহিলাদের সম্পর্কে কোনো রকম মন্তব্য করব না, কিন্তু এরা যারা এখন মন্তব্য করতে শুরু করেছেন এই রেজওয়ানা ম্যাডামের বিরুদ্ধে, ফরিদা ম্যাডামের বিরুদ্ধে, দেখুন তাদের বিরুদ্ধে আপনাদের মানে এই আপত্তি থাকতে পারে, কিন্তু মিনিমাম মায়ের সম্মানটুকু তো দেবেন আপনারা। এত বড় আপনারা অশিক্ষিত ছাগল এবং কুসন্তান, আপনারা নিজের মাকে পর্যন্ত আপনারা শ্রদ্ধা করেন না। যদি মাকে শ্রদ্ধা করতেন তাহলে এই মহিলা উপদেষ্টা যারা রয়েছেন, আমি তো গালাগালি করি, ইউনূসকে গালাগালি করি, সে তো পুরুষ মানুষ বলে তাকে গালাগালি করি, কিন্তু আপনি কখনো দেখবেন না আমি কোনো মহিলা সম্পর্কে আমি কখনো কথা বলেছি, কারণ তারা হচ্ছে মায়ের জাত। আপনি যে মায়ের থেকে সন্তান বা আপনাকে প্রসব করে বার করেছেন না, তবে আপনি দুনিয়াটা দেখেছেন। আর 71-এর স্বাধীনতা যদি না থাকতো তাহলে পরে আপনাদের আজকে পাকিস্তানি সৈনিকদের আজকেও বুটের লাথি খেতে হতো। সেই 71-কে আপনারা অস্বীকার করেন। আপনারা জানোয়ারের জানোয়ার, অধমেরও অধম। তো যাই হোক, এখন এই আমির খুসরু গতকালকে দেখা করেছিলেন, মানে বিএনপির আমির খুসরু দেখা করেছিলেন ইউনূসের সঙ্গে, গিয়ে আবার একটা ডোজ দিয়ে এসছেন যে জামাতের সঙ্গে আপনারা যে এই দলটল পাকিয়ে এই সমস্ত কুকাণ্ড ঘটিয়ে বেড়াচ্ছেন, এই এখানে হুতি, এখানে হুজি, তারপরে আপনার ওই তাহরিক আবেক টিএলপি তারা আসছে, এসে এখানে ঢুকছে, এর ফলাফল যা হবে তা কিন্তু আপনাকে ভুগতে হবে, আমরা দায় নেব না। আর আমির খুসরুর সঙ্গে কিন্তু ভারতবর্ষের সম্পর্ক ভালো, এটা আপনারা জানেন, কারণ আমির খুসরু এসে কিন্তু মাঝে মাঝে এসে আমাদের অমিত শাহের সঙ্গে দেখা করেন। এ নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম। আবার সেই ভিডিওটাকে আবার এআই ভার্সন করে আমায় বদনাম করার জন্য একজন আমাকে মানে একটা ভিডিও বানিয়েছিল। তা মানুষ সাময়িকভাবে বাঙ্গুত, সাময়িকভাবে বোকা বনে, তারা অন্তত 10,000 কি 20,000 আমাকে আনসাবস্ক্রাইব করে চলে গিয়েছে। যারা দেখবে না, যারা এটুকু বোঝার ক্ষমতা নেই যে একটা মানুষ একটা ছবি দিয়ে করছে, সেইটাকে ভুল প্রমাণিত করা এআই দিয়ে। তো যাই হোক, এটা জামাতই করেছিল। তো তারপরে তো মানুষ আবার তাদের ভুল বুঝতে পেরেছে। এখন মানুষ সবসময় স্রোতের সঙ্গে চলে, তো তার স্রোতের সঙ্গে চলতে গিয়ে এই জিনিসটা হয়েছিল। তো আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কূটনৈতিক যে প্রেশার মানে তারেক রহমানের ওপরে রয়েছে, সেই কূটনৈতিক প্রেশারে তারেক রহমান ধীরে ধীরে তার কাজকর্ম শুরু করছে এবং বিএনপি পুরো ইউনূসের ওপরে পুরো চাপ সৃষ্টি করছে যাতে জামাতের থেকে সংসদ দূরে রাখো। জামাতের সঙ্গে প্ল্যান করে যে কাণ্ডগুলো করছো তার ফল ভোগতে হবে ইউনূস দেশকে। ইউনূস কিন্তু তখন পালাতে পারবেন না এবং তখন বলতে পারবেন না আমি কিছু জানি না, এই কথাটা ডক্টর ইউনূস বলতে পারবেন না। তিনি দেশে বিদেশে বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পত্তি করে রেখে দিয়েছেন। আমি ফ্রান্স থেকে খবর পেয়েছি, আমি এ নিয়ে পরে খবর করব। শুধু একটা বিল্ডিং আছে 20 বিলিয়নের,
একটা বিল্ডিং, সে বিল্ডিং এর ছবিও আছে আমার কাছে, তথ্য উপাত্ত সব রয়েছে। আমার পড়তে সময় লাগছে, 44 পাতার এ রয়েছে, ডকুমেন্ট রয়েছে, আমার পড়তে সময় লাগছে, সেগুলো নিয়ে আমাকে নোট ডাউন করতে হচ্ছে। ইউনূস কোথায় কি করে রেখেছে, কত সম্পদ করে রেখেছে, তাও আমি আপনাদের জানিয়ে দেবো। এই বেটা পালাবে কোথায়? ভারতবর্ষের হাত থেকে পালাতে পারবে না। আর শেখ হাসিনা দেশে ফিরবেন, লড়াই করবেন, নির্বাচনে লড়াই করে প্রধানমন্ত্রী হবেন, হলে পরে একে ফাঁসি কাস্টে ঝোলানো হচ্ছে আমার দাবি। আপনারা বাংলাদেশের লোকে কি দাবি করবেন না করবেন আমি জানি না, কিন্তু আমার দাবি হচ্ছে ইউনূসকে ওই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে নিয়ে গিয়ে ইউনূস সহ এই যে আমাদের ওই প্রফেসর যেগুলো আছে, আর যেগুলো বাঁচার জন্য এখন ওই শেল্টার খুঁজছে, এখন গিয়ে মায়ের পেটে ঢুকছে, জামাতের কাছে গিয়ে ঢুকছে, সেগুলোকে শুদ্ধ কপাকপ ধরে মারো, একদম জেলবন্দি করে দাও, অন্ধকুটুরিতে করে দাও। আর ভারতীয় সৈনিক যদি ওখানে নামে, তাহলে পরে খুঁজে খুঁজে বার করে নেবে এবং টেনে টেনে বার করবে। তখন দেখবে না কে জামাত আর কে বিএনপি আর কে অমুক, তখন কিন্তু কারো কারো কোনো মাপ নেই। সুতরাং সবাই একটু করে যারা করছে সাবধানে থাকবেন, ধৈর্যের একটা সীমা আছে, একটা শেষ চান্স একটা বাংলাদেশকে দিচ্ছে, ইউনূসকে দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধরে যাও অথবা পরিণাম ভোগার জন্য। আমার এক সাংবাদিক বন্ধু সকালবেলা হাই হ্যালো করার জন্য যেমন করে ফোন করেছিল, কেমন আছিস, কি খবর টবর, তারপরে বললো তোর বাংলাদেশের ভিডিও কেমন চলছে। আমি বললাম হ্যাঁ ঠিক আছে চলছে, আমার তো দর্শকরা আমার একটুখানি পছন্দের জন্য করে, তো আমার কিছু শুভাকাঙ্ক্ষী বন্ধু আছে ওখানে, তারা আমার ভিডিও দেখেন এবং শেয়ার টেয়ারও করেন। হ্যাঁ 2-4 জন গালাগাল ফালাগাল করে, বলে তো গালাগাল 2-4 জন করে কেন, তোকে তো প্রচুর গালাগাল করেন, তা করলে কি করা যাবে। আর সোশ্যাল মিডিয়ার যুগ, যার যা মনে হবে সে তা করবে। তা কথাবার্তা পর তাও বললো আমি তোকে একটা ভিডিও পাঠাচ্ছি, 2 মিনিট বাদে আমি তোকে ফোন করবো, তুই রিয়াকশন জানাবি। আমি কিসের ভিডিও? বললো বাংলাদেশের ভিডিও পাঠাচ্ছি। আমি পাঠা। তা বাংলাদেশে একটা ভিডিও পাঠালো, দেখলাম একজন মুসলিম ব্যক্তি মাথায় টুপি পরা, তিনি একটা দুনলা বন্দুক নিয়ে ভারত আক্রমণের হুমকি দিচ্ছেন, যে আমরা ভারত আক্রমণ করব, ইনশাল্লাহ গাজবায় হিন্দ আমরা করেই ছাড়ব। তারপরে আবার টুকুস করে আবার একটা হোয়াটসঅ্যাপ ঢুকলো, দিকে আপনাদের ডিএমপি কমিশনার তিনিও হুমকি দিচ্ছেন যে দরকার হলে পুলিশও যুদ্ধ করবে, তার মানে গাজবায়ের হিন্দ কিন্তু করেই ছাড়বে। তারপরে আমায় ফোন করে বললো যে কিরে তোর কি রিয়াকশন। ভাই আমি তো খুব ভয়ে আছি। বললো ভয়ে আছিস কিরে, এই যে অবস্থা দেখেছি, সে তো প্রথম বিশ্বযুদ্ধের সময়, মানে 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, 4 বছর চলেছিল, 1918 সালে সেই যুদ্ধ শেষ হয়। সেই আমলে দুনলা বন্দুক ব্যবহার করা হতো, যা দিয়ে লড়াই করা হতো। তো আমার বাংলাদেশি, আমার যে ভারতীয়, আমার যে সাংবাদিক বন্ধু, তিনি হাসতে হাসতে বললেন এরা না 100 বছর পিছনেই পড়ে আছেন, এরা বর্তমান যুগের খবর রাখে না, যে যুদ্ধ এখন আর দুনলা বন্দুকে হয় না, এখন যুদ্ধ হয় সুইচ টিপে। তা ঠিক আছে, T20 খেলা যখন হবে তখন বোঝা যাবে দুনলা বন্দুকের জোর কত। আমার কথাটা খুব পছন্দ হলো, যে T20 খেলা। তাই বললেন যে কেন টেস্ট ম্যাচ? বলো টেস্ট ম্যাচ তো যা হবারও 5 দিনের খেলা, সে তো হবে পশ্চিম পাকিস্তানের দিকে, পশ্চিম দিকে। এটা তো T20 খেলা হবে, 3 ঘন্টার খেলা। তা বললাম কবে খেলা শুরু হবে? বললো সে আমি বলতে পারবো না, কবে খেলা শুরু হবে সে বলতে পারবো না, তবে খেলা তো হবেই। এদিকে আমি তো তারা ফোন টোন ছেড়ে দিয়ে আমি তো এখন ভয় খুব কাঁপছি, কারণ আমি বলেছি আমার এখান থেকে মাত্র 83 কিলোমিটার দূরে হচ্ছে বনগাঁ বর্ডার।
আমার ওখান থেকে যদি তিন তিন পা দৌড়ই তাহলে পরেই আমার বাড়ি পৌঁছে যাবে। আর বাড়িতে এসে যদি আমার ফ্ল্যাটে আমি থাকি, যদি 32 নম্বর করে দেয় দাদা, আমি তো আশ্রয়হীন হয়ে যাব। তাহলে আমি তো খুব ভয়ের মধ্যে আছি। এখন তারা নয় অনেক দূরে আছে, তারা নয় নিশ্চিন্ত, তাদের অব্দি যেতে একটু সময় টময় লাগতে পারে, তারা তার মধ্যে হয়তো বাক্স প্যান্টরা গুছিয়ে অন্যত্র পালাতে পারে, কিন্তু আমি কোথায় যাব? আমাকে তো মেরে পাট পাট করে দেবে। আপনারা যা বাংলাদেশে যারা যুদ্ধ 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 করেন না, এই যুদ্ধের পোকা আপনাদের মাথায় ঢুকেছে। একটা দেশ তো ওই গাজওয়াতুল হিন্দ করতে করতে এই এতগুলো বছরে নিঃস্ব হয়ে গেল, ভিখিরি হয়ে গেল। এখন দ্বারে দ্বারে সে এখন বাটি নিয়ে ঘুরে বেড়ায়। আমি পাকিস্তানের কথা বলছি। আর আপনাদের দেশটা মোটামুটি উন্নত হচ্ছিল, সেই দেশটাকে আপনারা মোটামুটি একেবারে পাকিস্তানেরও নিচে নামিয়ে এনেছেন। আপনাদের এই যে পাসপোর্টের যে র্যাঙ্কিং, সেটা 200-তে গিয়ে পৌঁছেছে। 206 নম্বর কান্ট্রিতে পৌঁছাতে আর কতদিন দেরি লাগবে এই অবস্থা যদি চলতে থাকে? আর আপনারা হয়তো খবর টবর রাখেন না। আবার অনেকে গতকালকে আমায় যে আবার খোঁচা মেরেছেন যে কি হলো দাদা, এখনো পর্যন্ত তো নোটাম তো আপনার এয়ার রুট তো বন্ধ হলো না। আমি বললাম ভাই, নোটাম আজকে জারি হয়ে গিয়েছে পাকিস্তানের দিকে। এখন ভারতবর্ষে বা আমাদের বাংলাদেশের দিকে এখনো পর্যন্ত নোটাম জারি হয়নি। তবে নোটাম জারি করার কোনো মানে এই হবে না। যা আমাদের জানানোর সমস্ত জায়গায় আমাদের ওই সিভিল এভিয়েশন দপ্তর সব জায়গায় জানিয়ে দিয়েছে যে এই এই জায়গা দিয়ে তোমরা প্লেন দিয়ে যেও না, যে কোনো সময় একটা কিছু করতে পারে। ফলে বাংলাদেশের আর ভারতের আকাশ সীমার আশপাশ দিয়ে কোনো প্লেন আগামী কয়েকদিনের মধ্যে যাতায়াত করবে না। কবে শুরু হবে না হবে শেষ ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, কারণ সেটা আমার মানে এর মধ্যে নেই, জ্ঞানের মধ্যে নেই, মানে আমি জানিও না। আর এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না। কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে যে এখন আপনাদের সব মার্কিং হয়ে গিয়েছে। আসল কথায় আসি এবার, আপনাদের কোথায় কি আছে, ইনস্টলেশন কোথায় কোথায় কি আছে, সব কিন্তু ম্যাপ মার্কিং হয়ে গিয়েছে এবং সেই মতো হিসেব কষা শুরু হয়েছে। এবং মিসাইল গুলোকে সেই যে দূরত্বে পৌঁছে নেওয়া হচ্ছে, মানে পিছন দিকে হাঁটানো হচ্ছে। মানে একটা মিসাইলের রেঞ্জ আছে তো মিনিমাম 100 কিলোমিটার। তা আমি যদি একেবারে 30 কিলোমিটারের মধ্যে নিয়ে গিয়ে মিসাইলটাকে মারি, সে তো গিয়ে একেবারে পদ্মা, যমুনা, নাহলে মেঘনা গিয়ে পড়বে, হয়তো বঙ্গোপসাগরও গিয়ে পড়তে পারে। ফলে ওই 30 কিলোমিটারের মধ্যে যে রেঞ্জটা আছে, সেই রেঞ্জের মধ্যে যাতে মিসাইলটা গিয়ে পড়ে, তার জন্য উপযুক্ত জায়গায় মিসাইল গুলো গাড়িগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে, নিয়ে গিয়ে সেইখানে রাখা হচ্ছে। কোন জায়গা আমি কিন্তু বলবো না, এটা আপনারা খুব দেখতে পেয়ে যাবেন যখন টপাটপ পড়বে। আর আপনারা ওই যে ড্রোন ফোন মারার যে কথাবার্তা শুনছি না, আপনারা যে ড্রোন ফোন মারবেন, আপনারা কাজ করুন। 5,000 ড্রোন মেরেছিল পাকিস্তান, 5,000 একসঙ্গে 5,000 বেড়েছিল, একটাও নিচে পড়েনি। আপনারা 10,000 দিয়ে ট্রাই করুন। একটা ড্রোনের দাম জানেন তো? একটা ড্রোনের দাম কিন্তু অনেক। একটা হিসেবপত্র করে নেবেন, খোঁজ খবর নিয়ে নেবেন। ওই যে টার্কিশ আপনার টিভি যে ড্রোন আছে না, টিভি ড্রোন আপনারা কত করে কিনেছিলেন? 4টে না 6টা কিনেছিলেন। এবার 5,000 10,000 দুই ড্রোন কিনতে হয় একসঙ্গে। মানে ভারতবর্ষের মধ্যে যদি মারতে হয়, তাহলে আপনাকে একসঙ্গে 10,000 ড্রোন মারতে হবে। মানে ঝাঁকে 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 পঙ্গপালের মতো ড্রোন যদি আসে, তাহলে ভারতের বুকে আপনারা একটা ড্রোন ফেলতে পারবেন। সেরকম ব্যবস্থা আপনারা করুন। তবে হ্যাঁ, এটা ঠিক, T20টা কিন্তু যে কোনো দিন শুরু হবে। এই T20 খেলা 3 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। আর ওই আপনার ডিএমপি কমিশনার যিনি আছেন, তিনি যে যুদ্ধের হুমকি টুমকি দিয়েছেন, তিনি আবার দেখি ভারতবর্ষের আবার বর্ডার পার হওয়ার চেষ্টা করেন কিনা। আর যিনি ওই দোনলা বন্দুক নিয়ে যিনি ভিডিওটা দেখলাম, যার আমি আর ভিডিও লাগালাম না, কারণ ও তো আর ইউটিউব অ্যালাউ করবে না ওইসব ভিডিও লাগালে। ফলে আমাকে মুখেই বলতে হচ্ছে, তো ওই ভিডিও লাগালাম না। তো এই হচ্ছে আপনাদের এখন যুদ্ধ পরিস্থিতি। তবে আপনারা মারুন,
বা না মারুন, টি-20 খেলা কিন্তু যে কোনো দিন শুরু হবে। কারণ যেখানে যেখানে মিসাইল গুলোকে পিছিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তার মানে স্ট্র্যাটেজিক লোকেশন যেগুলো ম্যাপিং করা আছে, সেই স্ট্র্যাটেজিক লোকেশন অনুযায়ী মিসাইল গুলোর রেঞ্জ ঠিক করা হচ্ছে। কারণ আপনাদের দেশ তো আর আমাদের দেশ থেকে কতটুকু লাগবে? আমাদের উত্তরপ্রদেশের থেকে ছোট আপনাদের দেশ, ফলে ওইটুকু দেশকে মারতে গেলে 100 কিলোমিটার 150 কিলোমিটার রেঞ্জের জায়গাতেও মারতে হবে না। সেখানে যা আছে ওখানে মেরে ভারতের লাভ নেই। ভারতের লাভ হচ্ছে যেখানে যেখানে মারবে সেগুলো মোটামুটি 80 থেকে 70-80 কিলোমিটারের মধ্যে সমস্ত ইনস্টলেশন গুলো আছে, সেই ইনস্টলেশন গুলো অ্যাটাক করা হবে। এইবারে তারপরেতে আপনারা কোথায় যাবেন, কি করবেন, সেটা পরের ব্যাপার। আর একটা খবর জানেন তো, আমাদের যে ব্রহ্মোস আছে, ব্রহ্মোস 4টে মারলে তো বাংলাদেশ শেষ হয়ে যাবে, কিন্তু ব্রহ্মোসের কথাটা বলে রেখে দিই, ব্রহ্মোস হচ্ছে অ্যাকুরেসি হচ্ছে 1 মিটার প্লাস মাইনাস 1 মিটার। এই যে পাকিস্তানের নূরখান এয়ারবেসে মারলো না, একটা ভেন্ট ছিল, 2.5 ফুট বাই 2 ফুট একটা ভেন্ট ছিল, যেখান থেকে হাওয়া চলাচল করতো এসির। সেই ভেন্টটা দিয়ে না, ওই 2 ফুট বা 2.5 ফুট বাই 2 ফুট ওই ভেন্টটা দিয়ে ভেতরে গলিয়ে দিয়েছিল। গলিয়ে দিয়ে পুরো 250 ফিট নিচে গিয়ে বাস করে পুরো নূর খানকে শেষ করে দিয়েছে। এবং ভেতরে যারা দেশি বিদেশি যত ছিল তারা সব ঝুলে ঘুরে খাক হয়ে গিয়েছে। আর আপনাদের তো মাটির নিচে কিছুই নেই, মাটির নিচে শুধু জল, আপনাদের সবই হচ্ছে ওপরে। সুতরাং আপনাদের গাঁজা বানাতে মোটামুটি ভারতবর্ষের 15 মিনিটের 3 ঘন্টার বেশি সময় লাগবে না। তাই বলা হচ্ছে একটা টি-20 খেলা হবে, ওদিকে হবে টেস্ট ম্যাচ, এদিকে হবে টি-20, লিগ খেলা জমে যাবে। আপনারাও খেলা দেখুন, আমরাও খেলা দেখবো। আপনাদের এই যে যুদ্ধ 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 একদম গাজওয়াতুল হিন্দের একটা যে এর যখন ভেতরে চুলবুল করছে না, ওই চুলবুল পান্ডে ভেতর থেকে সব টেনে হিজড়ে বার করে দেবে গাজওয়াতুল হিন্দের আকাঙ্ক্ষা। ওই আকাঙ্ক্ষা তুলে বঙ্গোপসাগরের নিচে একেবারে পুঁতে দেবে, যাতে আগামী 200-250 বছরের মধ্যে গজওয়াতুল হিন্দ আর কথাটা যেন না ওঠে। তো ওরা খুব হাসি ঠাট্টা করছে, সবাই নিচে খুব রিয়াকশন দিচ্ছে। পরে দেখলাম আমি ওই ভিডিওটা, খুব রিয়াকশন করছে সারা বাংলা। এখন ওই ভিডিওটা ঘুরছে, দোনালা বন্দীকের ভিডিও আর আপনার ডিএমপি কমিশনের ভিডিও। তারপর আরো খবর আছে, তারপরে হচ্ছে নাসিরুদ্দিন পাটোয়ারি, সে তো উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে সে এখন বিদেশে যাওয়ার চেষ্টা করছে। আর আসিফ নজরুল সজীব ভুঁইয়া, 26 অক্ষরের যার নাম, অনেক কষ্টে আমি মুখস্থ করেছি, সে নাকি বলছে যে মিলিশিয়া তৈরি করা হচ্ছে 5,000। আর একজন তো বাতেলা দিয়েছিল 50,000 জঙ্গি, তারা এখানে ভারতবর্ষ গাজওয়াতুল হিন্দ তারা করতে আসবে। আমি তাদের স্টেটমেন্ট পড়ি আর মনে মনে হাসি। ওই জন্য আপনাদেরকে বলি যে একবার যদি যুদ্ধ প্রত্যক্ষ করেন, তাহলে আগামী 100-200 বছরের মধ্যে আপনাদের জেনারেশন কেন, আগামী আরো 4টে প্রজন্ম আর যুদ্ধের কথা বলবেন না। এই শিক্ষাটা আপনাদের দেওয়া উচিত বলে আমি মনে করি, এবং ভারতবর্ষ সেই শিক্ষা আপনাদের দিয়েই ছাড়বে। কারণ আপনারা পাকিস্তানের দোসর হয়ে গেছেন, আর পাকিস্তানের দোসরকে ভারতবর্ষ মাফ করবে না। আপনারা যতই হিন্দুদের ঘৃণা করুন, হিন্দু আর ইহুদিদের আপনাদের যতই শত্রু মনে করুন, এই হিন্দুরা আপনাদের মেরে আপনাদের এই ভারত বিরোধীরা যা আছে না পেটের মধ্যে থেকে সব বার করে দেবে। সুতরাং ভাববেন না কিছু, খুব শিগগিরই আপনাদের টি-20 খেলার ব্যবস্থা করা হচ্ছে। তখন কত ব্যাট করতে পারেন আমি তখন দেখে নেবো যে ব্যাটিং এর আপনাদের ক্ষমতা কতটা আছে। আর একটা কথা বলে রেখে দিই, ভারতবর্ষ শেখ হাসিনাকে ওইখানেই বসাবে। হ্যাঁ, শুনে রাখুন, ভারতবর্ষ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে আবার ওখানে বসাবে। আপনাদের যদি 14 পুরুষকে 28 পুরুষের যদি ক্ষমতা থাকে, আপনারা আটকিয়ে দেখাবেন।
নরেন্দ্র মোদীকে আটকিয়ে দেখাবেন। আপনাদের 14 পুরুষ কেন 28 পুরুষের ক্ষমতা যদি থাকে, এবার চেষ্টা করুন আর অপেক্ষা করুন। প্যাট ট্যাট রেডি করে রাখুন, কবে টি-20 খেলাটা শুরু হয়। বোমা তো পড়বে, মানে বল তো এখান থেকে পড়বে, সেই বলগুলোকে ব্যাট দিয়ে এদিকে আপনাদের পাঠাতে হবে। ওই জন্য আপনারা এখন থেকে প্র্যাকটিস করুন। আমরা একটুখানি বসে বসে আমরা একটুখানি গণনা করি যে কত ওভারের মধ্যে আমরা খেলাটা শেষ করব। দর্শক সবাই ভালো থাকবেন।